ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের একটা চ্যাপ্টার রিস্ক অ্যান্ড রিটার্ন, এটা নিয়ে কথা বলবো। এরপর যদি টাইম থাকে, টাইম অ্যালাউ করে, আমরা কিছু প্রিভিয়াস যে দুই একটা কোশ্চেন বাকি ছিল সেগুলো বা থিওরি রিলেটেড কিছু জিনিস আছে সেগুলো কভার করব। তো ফার্স্টে আমাকে বুঝতে হবে যে পোর্টফোলিও জিনিসটা কি। পোর্টফোলিও হচ্ছে ইজ এ বান্ডেল অফ সিকিউরিটিজ। সো আমি ধরেন একটা বিজনেস হয়ে, একটা কোম্পানি হয়ে বিভিন্ন শেয়ার, বিভিন্ন ধর স্টক এক্সচেঞ্জে বিভিন্ন শেয়ার ইনভেস্ট করলাম, মানে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করলাম। তাহলে এই যে বিভিন্ন কোম্পানিতে ইনভেস্ট করলাম, আমি অ্যাজ এ ইনভেস্টর, আমি কোম্পানি হতে পারি বা একজন ব্যক্তি হতে পারি। তো সেই ইনভেস্ট করে যেসব সিকিউরিটিসে ইনভেস্ট করলাম বা যেসব কোম্পানি শেয়ার কিনলাম, সেই সবগুলো ইনভেস্টমেন্টকে মিলিয়ে বলা হয় পোর্টফোলিও। সো মডার্ন পোর্টফোলিও থিওরির মেন কনসেপ্টটাই হচ্ছে যেটা এক্সপ্লেন করে বেনিফিট অফ ডাইভার্সিফিকেশন। তার মানে আমি আমার ইনভেস্টমেন্ট গুলো যত ডাইভার্স হবে তত আমার রিস্কটা রিডিউস হবে। তার মানে আমি যদি শেয়ার মার্কেটে দুইটা কোম্পানিকে ইনভেস্ট করি, দুইটা কোম্পানিতে, তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে ধরুন একটা গার্মেন্টস বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি, যাদের কাজ হচ্ছে আপনার শীতের যে ড্রেস সেগুলো বানানো, জ্যাকেট, কোট, সোয়েটার, এগুলো। আরেকটা কোম্পানিতে কাজ করি, তারা হয়তো ধরেন আপনার কি বলবো যে ধরলাম ওয়ালটন বা একটা কোনো একটা ইলেকট্রিক্যাল কোম্পানি, যারা ফ্রিজ, এসি, এয়ার কুলার এগুলো বানায়। তাহলে এখানে কিন্তু একটা রিস্ক রিডাকশন, একটা ডাইভার্সিফিকেশন হচ্ছে। কারণ যখন উইন্টার আসবে তখন সেই সোয়েটার বা যারা উইন্টার উইন্টার সিজনে ড্রেস বানায় তাদের তখন সেল ভালো হবে। এবং যখন আপনার সামার আসবে তখন উইন্টার রিলেটেড যারা প্রোডাক্ট বানায় তাদের সেলটা ফল করবে, কিন্তু সামারে আবার যারা সামারে যেই প্রোডাক্টগুলো সেল হয়, যেমন এসি, রেফ্রিজারেটর, এয়ার কুলার, ফ্যান, তো সেগুলোর সেল তখন বাড়বে। তার মানে আমার যে ইনভেস্টমেন্ট সেটা ডাইভার্সিফাই হয়ে গেল। কোনো সময় একটা পিরিয়ডে যদি একটা কোম্পানি, আমি দুইটা কোম্পানিতে ইনভেস্ট করি, একটা কোম্পানির সেল যদি ডাউন হয়ে যায়, ওই টাইমে আরেকটা কোম্পানির সেল ভালো থাকবে, ওইটা আমাকে ব্যাকআপ দিবে। এভাবে ডাইভার্সিফিকেশন করার রিস্কটা যতটুকু কমানো যায়। তো মার্কুইস একটা লোক যে এই মডার্ন পোর্টফোলিও থিওরি আবিষ্কার করছে, সে বলছে যে ইফ ইউ ইনভেস্ট মোর দেন ওয়ান সিকিউরিটি, দেন রিস্ক অফ পোর্টফোলিও ক্যান বি রিডিউসড উইথ দি হেল্প অফ ডাইভার্সিফিকেশন, and such diversification depends upon correlation of two securities. It means lower the correlation, higher the risk reduction. তার মানে দুইটার ভিতর রিলেশনশিপ কেমন, রিলেশনশিপ যদি আমার হয় আর দুইটার ভিতর রিলেশনশিপ যদি লো হয়, তাহলে আমি রিস্কটা হায়ার রিডিউস করতে পারবো। তার মানে কোনোটাতে যদি 10% সেলস ফল করে, আরেকটাতে যদি সেল, একটা ইন্ডাস্ট্রিতে 10% সেল ফল করলে আরেকটা ইন্ডাস্ট্রিতে 10% সেল বাড়ে। তার মানে কোরিলেশনটা আপনার মানে অনেক লো, হাই না, মানে দুইটা রিলেটেড না। তো যদি এরকম হয় তাহলে রিস্কটা অনেক রিডিউস করা যায়। তো এটাই বলছি যে একটার বেশি সিকিউরিটি, সিকিউরিটি বলতে আমরা এখানে বুঝি যে আমরা এই যে আগে পড়লাম যে আমরা বিভিন্ন কোম্পানির শেয়ার কিনবো বা কোম্পানির বন্ড কিনবো, ডিবেঞ্চার কিনবো, তো এগুলোকে সিকিউরিটি বলছে। আমরা যদি একটার বেশি কোম্পানির সিকিউরিটি কিনি তাহলে ডাইভার্সিফিকেশনের দ্বারা রিস্কটা রিডিউস করা যায়। যদি কোনো কোম্পানি দেউলিয়া হয়ে যায় বা তাদের সিকিউরিটি শেয়ারের প্রাইস অনেক ফল করে, তখন অন্যান্য কোম্পানির মাধ্যমে এটাকে রিডিউস করা যায়। তো এখানে আমাদেরকে বেশ কিছু জিনিস ক্যালকুলেট করতে হয়। এই ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমাদেরকে বেশ কিছু জিনিস ক্যালকুলেট করতে হয়। আমাদের মেথড যে জিনিসগুলো আসে এর মধ্যে প্রথমটা হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন একটা জিনিস, দেন আসে হচ্ছে অ্যানুয়াল রিটার্ন, দেন আসে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আরো ক্যালকুলেশন আছে, আমরা আস্তে আস্তে দেখবো। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অ্যানুয়াল রিটার্ন অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে? তো এটা দুই ধরনের ডেটার উপর হয়। একটা হচ্ছে পাস্ট ডেটা, যে আমি একটা কোম্পানির ডেটা নিলাম, সেটা হতে পারে তার ডিভিডেন্ড, লাস্ট 5 বছরে কেমন ডিভিডেন্ড দিয়েছে, বা লাস্ট 5 ইয়ার্স এর শেয়ার প্রাইস, বা লাস্ট 5 ইয়ার্স এর প্রফিট, সেলস, যেটাই হোক। তো যখন পাস্ট ডেটার উপর বেস করে আমার অ্যানুয়াল রিটার্নটা কত বা অ্যানুয়ালি গ্রোথ কত হচ্ছে রিটার্নের, বা এক্সপেক্টেড রিটার্নটা কত বের করব, সেটাকে বলা হচ্ছে এক্স পোস্ট ডেটা, অন দি বেসিস অফ পাস্ট ডেটা অথবা এক্স পোস্ট ডেটা। এখানে আমরা দেখি, এখানে আমরা নর্মালি তিনটা জিনিস ক্যালকুলেট করি। একটা হচ্ছে অ্যানুয়াল রিটার্ন। অ্যানুয়াল রিটার্নে আমরা ক্যালকুলেট করি হচ্ছে চেঞ্জ ইন প্রাইস প্লাস ইনকাম
ভাগ বিগিনিং প্রাইস গুণ 100 দিলে আমাদের পার্সেন্টেজ আসে। একটি এক্সাম্পলের মাধ্যমে দেখলে তখন ক্লিয়ার হবে। সূত্রটা হচ্ছে ইনকামে যে চেঞ্জটা হবে সেটা প্লাস ইনকাম ডিভাইড বাই বিগিনিং প্রাইস, অথবা যদি এভাবে দেখি P1 মাইনাস P0। P1 মানে হচ্ছে প্রাইস, আজকের প্রাইস, মানে শেয়ারের আজকের আমি যদি ডেটা দিয়ে দেখি তাহলে শেয়ারের প্রাইস, লেটেস্ট প্রাইস মাইনাস লাস্ট ইয়ারের প্রাইস প্লাস ইনকাম। এখানে আমরা প্রাইস বলতে ধরতে পারি এটা হচ্ছে শেয়ার প্রাইস, লেটেস্ট শেয়ার প্রাইস মাইনাস আগের বছরের শেয়ার প্রাইস, তাহলে শেয়ারের গ্রোথটা কত, প্লাস ইনকাম দ্বারা আমরা বুঝতে পারি ধরলাম ডিভিডেন্ড, যে কোম্পানি যে ডিভিডেন্ডটা দিল, ভাগ আগের বছরের যে শেয়ার প্রাইস সেটা, এটাতে আমরা পাই অ্যানুয়াল রিটার্ন। আর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে হলো আমার যে অ্যানুয়াল রিটার্নটা হবে, ধরেন আমি 5 বছরের অ্যানুয়াল রিটার্ন বের করলাম, 2020, 21, 22, 23, 24 এরকম 5 বছরের অ্যানুয়াল রিটার্ন আমি বের করলাম। করার পর সব অ্যানুয়াল রিটার্নকে আমি যোগ দিয়ে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ দিব। তো যেহেতু 5 বছরের অ্যানুয়াল রিটার্নটাকে যোগ করলাম, তাহলে এই সাইনটা হচ্ছে সামেশন, মানে যত বছরের অ্যানুয়াল রিটার্ন বের করব সেই সবগুলোকে যোগ দিয়ে যত বছরের অ্যানুয়াল রিটার্ন সেটা দিয়ে সেই নাম্বার দিয়ে ভাগ দিব। যদি 5 হয় তাহলে 5 বছর। তো এই এক্সপেক্টেড রিটার্নটাকে ডিনোট করা হয় হচ্ছে এক্স বার দিয়ে। এক্স বার মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে? আর এক্স মানে হচ্ছে অ্যানুয়াল রিটার্ন। তো আমরা যখন সামেশন অফ এক্স ডিভাইড বাই এন দিই, এন মিনস নাম্বার অফ ইয়ার্স, তখন এক্সপেক্টেড রিটার্ন মানে হচ্ছে এক্স বার। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা হয় হচ্ছে হলো এক্স মাইনাস এক্স বার টু দি পাওয়ার হোল স্কোয়ার ডিভাইড বাই এন। তার মানে এক্স হচ্ছে হলো অ্যানুয়াল রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন বা এক্স বার টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার ডিভাইড বাই এন, দেন এটা রুট করা হয়। তো এটা আমরা আস্তে আস্তে ফর্মুলা অনুযায়ী আগালে বুঝতে পারবো। তো এখানে আমরা দেখি এগুলো হচ্ছে সব সিঙ্গেল স্টকের। তো সিঙ্গেল স্টকের ক্ষেত্রে আমরা যখন আগাবো তখন আমরা আস্তে আস্তে দেখতে পারতেছি যে এখানে একটা ম্যাপ দেওয়া আছে 2001 থেকে 2005 পর্যন্ত একটা ডেটা দেওয়া আছে, যেখানে আমার একটা স্টকের ক্লোজিং প্রাইস দেওয়া আছে 2001 সালে, 2002 সালে প্রতি বছর কত টাকায় ক্লোজ হয়েছিল। তো 500, 530, 550, আবার ডাউন করেছে 510, 535, এবং প্রতি বছর ডিভিডেন্ড কত ছিল, ডিভিডেন্ড পার শেয়ার। তো ক্যালকুলেট করতে বলছে অ্যানুয়াল রিটার্ন। তো আমরা জানি কি করব, চেঞ্জ ইন প্রাইস প্লাস ইনকামটা হচ্ছে ডিভিডেন্ড। তো 2001 সালের কোনো অ্যানুয়াল রিটার্ন নাই, কারণ 2001 সালের অ্যানুয়াল রিটার্ন বের করতে হলে আমাকে এর আগের বছরের ডেটা লাগবে। যেহেতু 2000 সালের ডেটা নাই, সেজন্য আমার 2001 সালে রিটার্ন বের করার কোনো ওয়ে নাই। তাহলে আমি শুরু করব হচ্ছে 2002 থেকে 2005 পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমার অ্যানুয়াল রিটার্নের সূত্র কি, চেঞ্জ ইন প্রাইস প্লাস ইনকাম ডিভাইড বাই বিগিনিং প্রাইস। তো যখন 2002 এর যখন বের করব, তখন 2002 এর আমার প্রাইস কত চেঞ্জ হয়েছে, 530 মাইনাস 500, মানে লেটেস্ট প্রাইস বা যেই বছরে রিটার্ন বের করব সেই বছরের প্রাইস মাইনাস আগের বছরের প্রাইস। তো 530 মাইনাস 500 এটা এখানে লিখলাম। আর 2002 এর ডিভিডেন্ডটা কত, 15, তাহলে প্লাস 15 দিলাম, ভাগ দিলাম আগের বছরের প্রাইস কত ছিল, তার মানে 2001 সালে 500 টাকা, তাহলে 500 দিয়ে ভাগ দিলাম, তাহলে আসলো 9%। এভাবে করে প্রতি বছর যখন আমি ধরেন 2005 এর করবো, তখন 2005 এর আমার লেটেস্ট প্রাইস কত ছিল, 535, আর 2005 এর আগের বছরে কত ছিল, 510, তাহলে 535 মাইনাস 10, তাহলে আমি লাস্টে 535 মাইনাস 10 লিখলাম, যোগ আমার ডিভিশন হচ্ছে 10 টাকা, এই ডিভিশন 10 টাকা যোগ করলাম, ভাগ দিলাম আগের বছরের প্রাইস, মানে 2004 সালের প্রাইস যেটা ছিল 510, তাহলে আমার আসলো 6.86। আমি তাহলে এভাবে অ্যানুয়াল রিটার্ন তৈরি করব। আমাদের কোশ্চেনে থাকতে পারে এভাবে যে শেয়ার প্রাইস আপনার এই 3 বছর এত ছিল, এত ডিভিডেন্ড ছিল, তাহলে কোম্পানির অ্যানুয়াল রিটার্ন কত, বা হয়তো এত ইয়ার না দিয়ে আপনার দিতে পারে যে কি বলে কারেন্ট শেয়ার প্রাইস অফ দি কোম্পানি হচ্ছে 60 টাকা, লাস্ট ইয়ারের শেয়ার প্রাইস ছিল আপনার দিতে পারে ধরেন 50 টাকা, আর ডিভিডেন্ড পার শেয়ার এত টাকা, বা এটাকে আরো কমপ্লেক্স করে দিতে পারে, ধরেন ডিরেক্টলি ডিভিডেন্ড না দিয়ে এখানে হয়তো একটা ডিভিডেন্ড পে আউট রেশিও দিতে পারে, বা এখানে আপনার রিটার্ন আর্নিংস কি বলে মানে
এই কি বল যত টাকা রিটেন করতেছে সেটা রেশিও দিতে পারে, তখন তাহলে আমাকে সেটাকে 1 - এই রেশিও দিয়ে ডিভিডেন্ড পে আউটের যে রেশিও সেটা বের করতে হবে, দেন সেটা শেয়ার প্রাইস দেখুন দিতে হবে। তো এরকম আসতে পারে। দেন আমরা দেখি আরেকটা ম্যাথ যেখানে আমরা আরেকটা জিনিস বের করব, ঠিক আছে? আমরা যেমন এখানে অ্যানুয়াল রিটার্ন বের করলাম, সো এই অ্যানুয়াল রিটার্ন থেকে আমাদের আরো কাজ করতে হতে পারে যদি কোশ্চেনে চাই। এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এই কোশ্চেনে দেখতেছি 2001 থেকে 2005 দেওয়া আছে ইয়ার, এবং এখানে অ্যানুয়াল রিটার্ন দিয়ে রাখছে, পুরো প্রাইস ট্রাইস যায় নাই, মানে অ্যানুয়াল রিটার্ন যেটা আমরা যে জিনিসটা আমরা এখানে ক্যালকুলেট করলাম, আমরা যে জিনিসটা এখানে ক্যালকুলেট করলাম, ঠিক আছে, এই অ্যানুয়াল রিটার্ন দিয়ে ক্যালকুলেট করলাম, এইটাই আমার এখানে করে দিচ্ছে। আমার অ্যানুয়াল রিটার্নটা টোটালটাই আমার এখানে ক্যালকুলেট করে দিছে, তার মানে আমার অ্যানুয়াল রিটার্ন ক্যালকুলেট করার প্রয়োজন নাই। এখন বলতেছে যে এক্সপেক্টেড রিটার্ন এন্ড রিস্ক অফ স্টক বের করতে। তো যখনই স্টকের রিস্ক বের করতে বলবে, এর মানে হচ্ছে হলো আমাকে বের করতে হবে হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? তো রিস্ক এবং এক্সপেক্টেড রিটার্ন কি বের করব? এক্সপেক্টেড রিটার্ন বের করলে যেটা করতে হবে সেটা হলো যে এভাবে করে ঘর করতে হবে। হ্যাঁ, আমি চাইলে এক লাইনে করতে পারি, কিন্তু ঘর করলে ভুল হবে না, কারণ আমাদের যখন বড় ম্যাথটা আসবে তখন আমাদের অবশ্যই ঘরের আশ্রয় নিতে হবে, না হলে আমরা অ্যান্সার ঠিক মতো করতে পারবো না, আমাদের মাস্ট ভুল হবে। ঘরটা হবে হচ্ছে এরকম, ফার্স্টে দিব ইয়ার 1 2 3 4 5, বা ডিরেক্টলি 2001 থেকে 5 লিখতে পারি। দেন হচ্ছে এক্স মানে আমরা কি বুঝছি যে রিস্ক এন্ড রিটার্নের ম্যাথে যদি এক্স থাকে তাহলে ধরে নিতে হবে এক্স মানে হচ্ছে হলো রিটার্ন, মানে অ্যানুয়াল যে রিটার্ন, ঠিক আছে, নট এক্সপেক্টেড রিটার্ন, অ্যানুয়াল রিটার্ন। তার মানে এক্স মিন্স রিটার্ন। তাহলে রিটার্নটা কত? এই যেখানে দেওয়া আছে 10%, 15%, -5%, তো এখানে আমরা লিখলাম, ঠিক আছে? এখানে আমাদের কোনো পার্সেন্ট লেখার প্রয়োজন নাই, আমরা ধরে নিব এগুলা সব পার্সেন্টেজে, সেই জন্য আমরা ডিরেক্টলি লিখলাম, লিখে সবগুলা যোগ দিলাম 65। দেন এখানে কত বছর আছে? 5 বছর, তাহলে আমাকে এটা 5 দিয়ে ভাগ দিতে হবে। আমি যদি এটাকে 5 দিয়ে ভাগ দিই, তাহলে 65 কে 5 দিয়ে ভাগ দিলে আমি পাবো 13। তাহলে 13 হচ্ছে আমার এক্সপেক্টেড রিটার্ন বা এক্স বার। তো এখানে ক্যালকুলেট করা আছে, এই যে এক্স এর যে যোগফল এটা 65, যেহেতু এখানে 5 বছর, তাহলে 65 কে 5 দিয়ে ভাগ দিব, দিলে আসবে 13%। তাহলে এক্স বার বা ইআর এক্স, এক্স হচ্ছে অ্যানুয়াল রিটার্ন আর ইআর মানে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন। তাহলে এক্সপেক্টেড রিটার্ন অফ এক্স মানে কি বলবো, এক্সপেক্টেড রিটার্ন এক্স হচ্ছে 13%, বা এটাকে ডিনোট করা যায় এক্স বার দিয়ে 13%। দেন পরের যে পার্টটা সেটা হচ্ছে হলো এক্স মাইনাস এক্স বার, মানে অ্যানুয়াল রিটার্ন মাইনাস এক্সপেক্টেড রিটার্ন। তার মানে অ্যানুয়াল রিটার্ন যা হচ্ছে তার থেকে এক্সপেক্টেড রিটার্ন কতটুকু ডেভিয়েট করতেছে। তাহলে 10 মাইনাস 13% মাইনাস 3, 15 মাইনাস 13 পজিটিভ 2, -5 মাইনাস 13 মাইনাস 18, দেন -25 মাইনাস 13 12। এভাবে করে এই জিনিসটা পেলাম। এখন এই জিনিসটাকে যখন আমি ক্যালকুলেশন করব, তখন এখানে যেহেতু মাইনাস প্লাস আছে, এটাকে যদি আমি যোগ করে ফেলি, ধরেন এটাকে যদি আমি যোগ করি, -3 + 2, -3 + 2, দেন যোগটা করলে আমার অ্যান্সার আসবে হলো 0। এটা যোগ করলে আমার অ্যান্সার হবে 0, কিন্তু 0 হলে যেহেতু আমি পারবো না ক্যালকুলেশনটা করতে, আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে, সেই জন্য এই প্রতিটা ভ্যালুকে আমার স্কোয়ার করতে হবে, ঠিক আছে? টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করে মাল্টিপ্লাই করে আমাকে মাইনাসটাকে রিমুভ করে ফেলতে হবে। তাহলে আমি এই জিনিসটাকে, এই একই জিনিসটা এক্স মাইনাস এক্স বার, এখান থেকে লিখবো এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, মানে -3 কে হোল স্কোয়ার করলে 9 হবে। আমরা জানি যে কোনো নেগেটিভ ভ্যালুকে যদি আমি স্কোয়ার করি তাহলে সেটা আপনার পজিটিভ ভ্যালুতে কনভার্ট হয়ে যায়। তাহলে -3 হলে 9 হবে, 2 হলে 4 হবে, -18 হলে স্কোয়ার করলে 324 হবে। এভাবে করে আমার ভ্যালুটা আসবে, ঠিক আছে? দেন এটাকে আমি যোগ দিব, এটাকে যোগ দিলে আসবে 530। এই 530টার নাম হচ্ছে হলো ভ্যারিয়েন্স। এই 530টার নাম হচ্ছে ভ্যারিয়েন্স। এই ভ্যারিয়েন্সটা যখন আমি যোগ করব, আমি যখন এই যে এক্স মাইনাস এক্স বার
ঠিক আছে, টু দি পাওয়ার হোল এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, যখন এই 9 4 এই প্রতিটা হচ্ছে এই ফর্মুলাটা, এই সবগুলোকে যখন আমি যোগ করব, আমি যখন এই সবগুলোকে যোগ করব তখন এই যোগফলটা হবে হচ্ছে এরকম, সামেশন মাইনাস সামেশন এক্স বার সামেশন এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে যেহেতু এক্স মাইনাস এক্স বার স্কোয়ারকে প্রতিটাকে আমি যোগ করতেছি, তো যোগ করলে স্ট্যাটিস্টিক্সের ভাষায় এটা সামেশন সাইন আসে। তাহলে এই জিনিসটা হলো ভ্যারিয়েন্স। এখন তাহলে ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করব? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র হচ্ছে হলো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সূত্র, ঠিক আছে। দ্যাট মিন্স যে ভ্যারিয়েন্সটা আসবে এটাকে আমরা আবারও নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ দিব। তার মানে এই 530 কে আমরা 5 দিয়ে ভাগ দিব, আর পুরা রেজাল্টটাকে একটা রুট করব। তো পুরো রেজাল্টটা যদি রুট করি, 530 কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, কেন 5 দিয়ে ভাগ দিলাম? কারণ আমার নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 5, আমি 5 ইয়ার্স এর অ্যানুয়াল রিটার্ন নিয়ে কাজ করতেছি। তাহলে 530 কে 5 দিয়ে ভাগ দিলে 106, 106 কে রুট ওভার করলে আসে 10.29। তাহলে 10.29 হচ্ছে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই জিনিসগুলো দ্বারা আমরা কি বুঝি? এই জিনিসগুলো দ্বারা আমরা এটা বুঝি যে আমার যে স্টকটা আছে সেই স্টকে 5 বছরে আমার রিটার্ন এরকম আসছে, হ্যাঁ, অ্যাকচুয়াল রিটার্ন। তো অ্যাকচুয়াল রিটার্নের উপর বেস করে আমি যদি এভারেজ করি, তাহলে আমার এক্সপেক্টেড রিটার্ন মানে অন এন এভারেজ 13% থাকে। তাহলে আমি নেক্সট ইয়ারেও এক্সপেক্ট করতে পারি যে 13% হবে হয়তো এভারেজে, ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10.29% ইন্ডিকেট করে হচ্ছে হলো আমার রিস্ক। আমার 13% হচ্ছে ওভারঅল রিটার্ন, এভারেজ রিটার্ন, যে কোনো সময় হচ্ছে 10%, কোনো সময় 15, কোনো সময় -5%, কোনো সময় 25% পর্যন্ত হচ্ছে। তো আমার এভারেজ এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 13%। এটার এগেইনস্টে রিস্ক হচ্ছে 10.29%। তার মানে নেক্সট ইয়ারে বা ফিউচারে আমার রিটার্ন 13% হচ্ছে এভারেজ রিটার্ন, এটা 10.29% কমতেও পারে, মানে 10.2% নেগেটিভে হতে পারে, মানে আমার 13% থেকে 10% ডিক্লাইন হতে পারে বা 10% বাড়তেও পারে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিকেট দেয় হচ্ছে এটা, আমার একটা রিস্কের যে লিমিট সেটাকে সেট করে দেয় যে আমার এক্সপেক্টেড বা এভারেজ রিটার্ন হচ্ছে 13%। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 10% মানে হলো আমার আগামী বছর আমার এই 13% হচ্ছে এভারেজ। এটা হবে কিনা জানি না, কিন্তু এটা রেঞ্জটা হচ্ছে 10% কমতে পারে বা 10% পর্যন্ত বাড়তেও পারে, বেসড অন আওয়ার যে ডেটা আমরা ইনপুট দিছি, এই থেকে এই ইন্ডিকেশন আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন্ডিকেট করে। তো এখানে ভাই একটা কোশ্চেন ছিল। জি, সামেশন অফ x মাইনাস x বার কি অলওয়েজ জিরোই হবে? হ্যাঁ, এটা জিরো হবে, জিরো না হলে ম্যাথ ভুল। তো এখানে যে ক্যালকুলেশন গুলা করলাম এগুলো এখানে করা আছে, ঠিক আছে। এই যে ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যে 530 এই যোগফলটা আসছে, এটাকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ দিলাম, দেন ভ্যারিয়েন্স যেটা আসলো 106, এটাকে রুট ওভার করলাম। তো এটা আমরা কি দেখলাম? এটা আমরা দেখলাম যেখানে কোনো প্রবাবিলিটি নাই, তার মানে আমরা হিস্টোরিক্যাল ডেটা নিয়ে কাজ করতেছি বেসড অন পাস্ট ডেটা, বা যেটাকে আমরা আগে দেখলাম কি নাম দিছিলাম, এক্স পোস্ট ডেটা। তো ঘটনা এরকম হতে পারে যে পাস্ট ডেটা বিজনেসের অবস্থা ভালো না, ফ্ল্যাকচুয়েশন আছে, তো পাস্ট ডেটা নিয়ে কাজ করব না। আমি নিজেই বিভিন্ন অ্যানালাইসিস করে, বা যারা আপনার অ্যানালিস্ট আছে, যারা আপনার ধরেন অ্যাসেট ম্যানেজমেন্ট বা মার্চেন্ট ব্যাংকার বা ইকুইটি কোম্পানিতে জব করে, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, বা যারা বিশেষ করে সিএফএ হোল্ডার, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তারা ধরেন এগুলো নিয়ে স্টক নিয়ে রিসার্চ করে যে কোন স্টকের দাম বাড়বে কমবে। তো এরকম একটা প্রবাবিলিটি দিল, যে হিস্টোরিক্যাল ডেটা না, আমি প্রবাবিলিটি দিলাম যে আমার নেক্সট ইয়ারে আমার রিটার্ন আপনার 10% হতে পারে, এটার চান্স হচ্ছে 0.2, 15% হতে পারে, এটার চান্স হচ্ছে 0.5। যখন প্রবাবিলিটি থাকবে তখন আবার সূত্রতে একটু চেঞ্জ আসবে। প্রবাবিলিটি যখন ম্যাথে থাকবে তখন আমি কখনোই আমার এক্স বার ক্যালকুলেট করার জন্য আমি ভাগ দিতে পারবো না, আমার ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য আমি 5 দিয়ে ভাগ দিতে পারবো, মানে আপনার নাম্বার অফ ইয়ার্স দিয়ে তখন আমার কোনো ক্যালকুলেশনই হবে না। যখন প্রবাবিলিটি থাকবে তখন প্রবাবিলিটিটা গুণ হবে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, যখন প্রবাবিলিটি থাকবে না, হিস্টোরিক্যাল ডেটা থাকবে, তখন আমাকে অবশ্যই এক্স বার বা ভ্যারিয়েন্স এক্স মাইনাস এক্স বার সামেশন ভ্যারিয়েন্স বের করতে হবে, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে নাম্বার অফ ইয়ার্স দিয়ে ভাগ দিতে হবে। কিন্তু প্রবাবিলিটি থাকলে নাম্বার অফ ইয়ার্স দিয়ে আমার এক্স বার বা
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ভ্যারিয়েন্স কোনোখানেই ভাগ হবে না, আমার প্রবাবিলিটিটা গুণ হবে, সেখানে নাম্বার অফ ইয়ার্স ভাগ হবে না, গুণ হয়ে যাবে। তো আমরা দেখি, তো আমরা এখানে একটা এক্সাম্পল দিছি, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 10% আসছে, সেটা দিলে ভালো হতো। তো এক্সাম্পলটা আমি এভাবে রাখছি আর কি, যে সাপোজ এক্সপেক্টেড রিটার্ন অফ স্টক এ ইজ 13%, মানে এটাই ধরছি আর কি, এটা হচ্ছে একটা স্টক এ, স্টক এর এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 13%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি 4% হয়, তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে কোম্পানিজ এক্সপেক্টেড রিটার্ন উইল বি 13%, এক্সপেক্টেড রিটার্ন 13% এক্সপেক্ট করতেছে বেসড অন ডেটা, বাট ইট মে ডেভিয়েট বাই 4%, দ্যাট মিনস এটা 17% হইতে পারে বা 9% হইতে পারে। তার মানে এটার মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন।